নমস্কার। আজকে আমরা এখন বেসিক অ্যাকাউন্টিং নিয়ে আলোচনা করব। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন পাঠ্যক্রম আছে অ্যাকাউন্টিং বেসড, তারই একটি প্রিলিমিনারি ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের। আমরা প্রত্যেকেই জানি, সে ছোট হোক বা বড় হোক, ব্যবসা করলেই তার হিসাব নিকাশ করতে হয় এবং সারা বছর যে সমস্ত ট্রানজ্যাকশান হচ্ছে বা লেনদেন হচ্ছে সেগুলির প্রভাব কি পড়ছে ব্যবসার উপরে, সেখান থেকে আমি কি পাচ্ছি, সেগুলো আমার জানা দরকার। তাহলে সেইগুলো আমরা কিভাবে জানব? সেগুলো জানতে গেলে আমাদের অ্যাকাউন্টিং শিখতে হবে। এখন অ্যাকাউন্টিংয়ের তাহলে মূল উদ্দেশ্য কি হবে? একটি ব্যবসার সারা বছরের হিসেব নিকেশ করা এবং বছরের শেষ দিন আমার কি আয় হলো এবং কি ব্যয় হলো সেইগুলো বিচার করা, দেখা। তাহলে আমরা যদি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং নিয়ে কথা বলতে যাই, তাহলে প্রথমে আমাদের দেখতে হবে তার এন্ড প্রোডাক্টটা কী। প্রত্যেকটি কোম্পানি কি তৈরি করে? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানায়, আর্থিক বিবরণী বানায়, যেটাকে আমরা বলি এন্ড প্রোডাক্ট। তাহলে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের এন্ড প্রোডাক্ট বলতে আমরা বলবো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানানো। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে আমাদের কি কি আছে? প্রথমে আমরা বলতে পারি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, নাম্বার 2 ইজ দ্য ব্যালেন্স শিট, এবং 3 নম্বর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। সাধারণত এই 3টি স্টেটমেন্ট আমরা বানাই বছরের শেষে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আমাদের দেখায় ওই ব্যবসার বা ওই কোম্পানির কত আয় বা লাভ হলো। ব্যালেন্স শিট ওই একটি নির্দিষ্ট দিনে বা বছরের শেষ দিনে আমার কি আর্থিক অবস্থা, আমার কত টাকা বাজারে দেনা আছে বা কত টাকা পাওনা আছে, সেগুলো আমরা জানতে পারি ব্যালেন্স শিট থেকে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এটা একটি গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট, যার মাধ্যমে আমরা দেখতে পাই একটি কোম্পানির সারা বছরে কোন কোন উৎস থেকে টাকা পেয়েছে, ক্যাশ পেয়েছে, এবং কোন কোন কাজে সেই ক্যাশ ব্যবহৃত হয়েছে, অর্থাৎ ইনফ্লো এবং আউটফ্লো অফ ক্যাশ। তাহলে এই 3টি স্টেটমেন্ট আমরা বলতে পারি এন্ড প্রোডাক্ট অফ দ্য ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। এখন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের শেষ প্রোডাক্ট যদি এটা হয়, তাহলে আমরা কিভাবে আসবো, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আসবো কিভাবে, বা ব্যালেন্স শিটটাই বা কীভাবে তৈরি করব, সেগুলো আমাদের জানা দরকার। তাহলে সেগুলো জানতে গেলে আমাদের একটু পেছিয়ে যেতে হবে। সেগুলো কি কি? এখানে আমাদের এই টার্মগুলো জানা খুব প্রয়োজন, যেটাকে আমরা বলছি বুককিপিং, হিসাব রক্ষণ। বুককিপিংয়ের ডেফিনেশন দিতে গিয়ে বাংলা যদি আমরা বলি, হিসাব রক্ষা করা, অর্থাৎ ইট ইজ অ্যান আর্ট অফ রেকর্ডিং অ্যাকাউন্টস ইন এ সিস্টেমেটিক ম্যানার। সঠিক পদ্ধতিতে বিভিন্ন যে হিসেব আছে সেইগুলো রেকর্ড করা বা লেখা, তাকে আমরা বুঝি বুককিপিং। তাহলে বুককিপিংয়ের কাজ কি হবে? বুককিপিংয়ের অন্তর্গত আমরা বলতে পারি একটি যখনই ট্রানজ্যাকশান হচ্ছে সেই ট্রানজ্যাকশানটাকে আইডেন্টিফাই করে লিপিবদ্ধ করা, যেটাকে আমরা বলছি জার্নালাইজ করা, রেকর্ডিং, জার্নালাইজ করা। বা জাবেদায়ন করা, জাবেদায় লিখতে হবে। জাবেদাকে আমরা বলি প্রাথমিক হিসেবের বই। নাম থেকেই বোঝা যাচ্ছে যে প্রাথমিক হিসেবের বই কি। যখনই একটি কোনো লেনদেন ঘটছে, সেই লেনদেনটি ঘটা মাত্র আমরা যে বইতে লিখি সেটাকে আমরা বলছি জার্নাল বা জাবেদা। জার্নালে লেখা হয়ে যাওয়ার পর আমরা
সেটিকে লেজারে পোস্টিং করি। লেজার তাহলে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে লেজারে লিপিবদ্ধকরণ। প্রথমে আমরা জার্নালে লিখলাম, যেটাকে আমরা জার্নালাইজ করা। জার্নাল থেকে আমরা সেই লেনদেনগুলিকে কোথায় নিয়ে যাব? লেজারে লিপিবদ্ধ করব। লেজার অ্যাকাউন্ট। এখন লেজার অ্যাকাউন্টে আমরা যখনই পোস্টিং করছি তখন প্রত্যেকটি অ্যাকাউন্ট আমাদের ব্যালেন্স করতে হবে। একটা নির্দিষ্ট দিনে আমাদের ব্যালেন্স করতে হবে। সেই ব্যালেন্সগুলো কি হবে? ব্যালেন্সিং অফ অ্যাকাউন্টস বলি আমরা। তাহলে ব্যালেন্সিং অফ অ্যাকাউন্টস হচ্ছে ক্লোজ করা। আমরা সহজ কথায় বলতে পারি প্রতিটি অ্যাকাউন্টকে আমরা ক্লোজ করছি। ক্লোজ করে আমরা কি পাবো? ব্যালেন্স পাবো, জের পাবো। সেই জেরগুলিকে নিয়ে আমরা ট্রায়াল ব্যালেন্স বানাবো। ট্রায়াল ব্যালেন্স বানাচ্ছি। তাহলে দিজ আর দ্য অ্যাক্টিভিটিস আন্ডার বুক কিপিং, হিসাব রক্ষণ। বুক কিপিংয়ের মধ্যে আমরা জার্নালাইজ করছি, লেজারে পোস্টিং করছি, পোস্টিং থেকে আমরা প্রত্যেকটি অ্যাকাউন্ট ক্লোজ করছি, সেখান থেকে ব্যালেন্সগুলোকে নিয়ে ট্রায়াল ব্যালেন্স বানাচ্ছি। এরপরে আমরা আলোচনা করতে পারি অ্যাকাউন্টিং। হিসাব নিকাশকরণ। হিসাব নিকাশকরণটা কি? অ্যাকাউন্টিং is a process or is an art under which the transactions are identified, classified and summarized in different heads. তাহলে যে বিভিন্ন ধরনের লেনদেনগুলো হচ্ছে সেই লেনদেনগুলোকে আমরা ক্লাসিফাই করব, রেকর্ড করব এবং সামারাইজ করব। তাহলে অ্যাকাউন্টিংয়ের মধ্যে আমাদের কি কি অ্যাক্টিভিটিস পড়ছে? আমাদের ট্রায়াল ব্যালেন্স হয়ে পড়ে আছে আন্ডার বুক কিপিং। ট্রায়াল ব্যালেন্সের পর আমাদের যে কাজটা, সেখানে আমাদের অ্যাকাউন্টিংয়ের কাজটা শুরু হচ্ছে। সেটা কি? ট্রায়াল ব্যালেন্স। তাহলে আমরা এখানে ডবল এন্ট্রি সিস্টেম ফলো করছি। আমি পরে আসছি ডবল এন্ট্রি সিস্টেম কি। ডবল এন্ট্রি সিস্টেম ফলো করছি। ডবল এন্ট্রি সিস্টেম যদি আমরা ফলো করি তাহলে আমাদের ট্রায়াল ব্যালেন্সে ডেবিট এবং ক্রেডিট যে দুটো দিক সেগুলো সমান হয়ে যাবে, দুদিক ট্যালি করবে। খুব ভালো কথা, ট্যালি হয়ে গেল, আমাদের ডবল এন্ট্রি সিস্টেম অ্যাকিউরেট হয়েছে। যদি না মেলে, যদি গরমিল হয়, সেই গরমিলগুলোকে আমাদের খুঁজে বার করতে হবে। খুঁজে বার করে আমাদের সেগুলোকে কারেকশন করতে হবে। তাহলে কারেকশন এন্ট্রি পাস করতে হবে এখানে, রেকটিফাইং এন্ট্রি যেগুলোকে আমরা বলি। তাহলে যেখানে আমাদের বুক কিপিং শেষ হলো সেখানেই আমাদের অ্যাকাউন্টিংয়ের কাজ শুরু হলো। আমরা ট্রায়াল ব্যালেন্স যদি গরমিল হয় আমরা সেই গরমিলের কারণগুলো খুঁজে বার করব আন্ডার অ্যাকাউন্টিং সিস্টেম। এবং এখানে আমরা কি করছি? বিভিন্ন ব্যালেন্সগুলোকে নিয়ে, বিভিন্ন ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্সগুলোকে নিয়ে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানাচ্ছি। এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে আমি আগেই বলেছি, তার মধ্যে আমরা প্রফিট অ্যান্ড লস পাচ্ছি, ব্যালেন্স শিট পাচ্ছি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট পাচ্ছি। তাহলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানানো পর্যন্ত এবং এইখান থেকে যে সমস্ত আমাদের ইনফরমেশন আসছে সেইগুলোকে কমিউনিকেট করা টু দ্য ইন্টারেস্টেড পার্টিজ, যারা কোম্পানির স্টেক হোল্ডার, তাদেরকে আমরা কমিউনিকেট করছি। তাহলে আমরা বলতে পারি অ্যাকাউন্টিং ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস, বিজনেসের ভাষা, যার মাধ্যমে বিভিন্ন যে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন হচ্ছে সেইগুলোকে আমরা কমিউনিকেট করছি। কার কাছে কমিউনিকেট করছি? টু দ্য স্টেক হোল্ডার্স, টু দ্য ইন্টারেস্টেড পার্টিজ। তাহলে এখন স্টেক হোল্ডার বলতে আমরা কি বুঝবো? একটা কোম্পানির স্টেক হোল্ডার কারা? প্রথমে ওনার আসবে, মালিক, যারা মূলধন দিয়েছে কোম্পানিতে, মালিক এক নম্বর আমরা বলতে পারি স্টেক হোল্ডার। তারা চাইবে কোম্পানির কত রিটার্ন হচ্ছে, কোম্পানি ঠিকমতো চলছে কিনা, তার আর্থিক অবস্থা কেমন, এগুলো তারা ইন্টারেস্টেড হবে জানতে, ওনার। দু নম্বর আমরা বলতে লেন্ডার, তারপরে বলতে পারি ব্যাংকার, গভর্নমেন্ট, সোসাইটি। তাহলে প্রত্যেকেই কিন্তু একটা ব্যবসার, সে ছোট হোক বা বড় হোক, প্রত্যেকেই কিন্তু স্টেক হোল্ডার, যাদের ইন্টারেস্ট আছে ওই কোম্পানির প্রতি, ওই ব্যবসার প্রতি।
তারা প্রত্যেকেই ডিপেন্ড করবে কার উপরে? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে। এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কিসের বেসিসে তৈরি হচ্ছে? অ্যাকাউন্টিংয়ের বেসিসে তৈরি হচ্ছে। এবং অ্যাকাউন্টিংটা আবার কোথা থেকে শুরু হচ্ছে? যেখানে বুককিপিং শেষ হয়েছে। তাহলে দে আর ইন্টার রিলেটেড, একটার সাথে আরেকটা সম্পর্কিত। এখন এখানে খেয়াল করলে দেখা যাবে আমি এখানে অনেকগুলো টার্ম ইউজ করেছি, যেমন ট্রানজ্যাকশন। ট্রানজ্যাকশন বলতে কি বুঝবো? ট্রানজ্যাকশন এখন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং সিস্টেমে আমরা কেবলমাত্র ট্রানজ্যাকশনগুলোকে আইডেন্টিফাই করব, লেনদেন। এখানে আরেকটা টার্ম আমাদের খুব ইম্পর্টেন্ট, ইভেন্ট। ইভেন্ট হচ্ছে ঘটনা। তাহলে ট্রানজ্যাকশন কি আর ঘটনা কি? লেনদেন কি? ঘটনা বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু ঘটছে, এই মুহূর্তে যে আমি লেকচার দিচ্ছি সেটাও একটি ঘটনা। তাহলে বিশ্বব্রহ্মাণ্ডে বা পৃথিবীতে যে কোনো পয়েন্ট অফ টাইম, যে কোনো মুহূর্তে যে কাজ হচ্ছে সেটাকে আমরা একটি ঘটনা বলতে পারি। এখন এই যে ঘটনা ঘটছে, সেই ঘটনা যদি অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হয় এবং সংশ্লিষ্ট পক্ষের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়, তবে সেই ঘটনাটি হয়ে যাবে লেনদেন। কেমন? তাহলে লেনদেন হলো অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য এবং সংশ্লিষ্ট পক্ষের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম এমন ঘটনাই হচ্ছে লেনদেন। তাহলে আমরা বলতে পারি এখানে সমস্ত লেনদেনই ঘটনা, কিন্তু সমস্ত ঘটনা লেনদেন না। তাহলে আমরা বলতে পারি সমস্ত লেনদেনই ঘটনা, কিন্তু সমস্ত ঘটনা লেনদেন নাও হতে পারে। কারণটা খুব সিম্পল, কারণ আমাদের বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু ঘটছে, আমরা যে কথা বলছি, আমরা যে হাঁটছি, সবটাই ঘটনা। কিন্তু একটি পার্টিকুলার ঘটনা যখন অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হবে, তখন সেই ঘটনাটিকে আমরা লেনদেন বলবো। এবং শুধু অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হলেই হবে না, দেখতে হবে সেটি আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে কিনা সংশ্লিষ্ট পক্ষের, তবেই তাকে আমরা বলতে পারবো লেনদেন। উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটি। আমরা যদি বলি যে কোম্পানির অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে একজন অডিটরকে নিয়োগ করা হলো, যার মাসের মাইনে হবে 50,000 টাকা। তাহলে এখন আমাদের এটাকে দেখতে হবে এটি ঘটনা না লেনদেন। আমি বললাম একজন অডিটর নিয়োগ হয়েছে, যার মাইনে হবে 50,000 টাকা। তাহলে এটা তো একটি এগ্রিমেন্ট, দিস ইজ নট এ ট্রানজ্যাকশন। কারণ এখনও অর্থের মাপকাঠিতে আমরা পরিমাপ করতে পারছি, কিন্তু আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে না, কারণ এখনও পেমেন্ট করা হয়নি। মাসের শেষে অডিটরের কাজ শেষ হলে তাকে আমরা 50,000 টাকা মাইনে দেব। যে মুহূর্তে মাইনেটি দেওয়া হবে তখন সেটি হয়ে যাবে লেনদেন, কারণ আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে সংশ্লিষ্ট পক্ষের। কোম্পানি থেকে বেরিয়ে যাচ্ছে 50,000 টাকা, কার পরিবর্তে? যে সেবা পাওয়া গেছে সেই সেবার পরিবর্তে। তাহলে এই হচ্ছে লেনদেন। আবার আমি বলতে পারি আমি 100 টাকা বাজারে নিয়ে গেলাম, পকেটে আমার 100 টাকা আছে, তাহলে এটা একটা ঘটনা। কিন্তু যে মুহূর্তে আমি জিনিসপত্র কিনবো, আমার পকেট থেকে টাকা বেরিয়ে যাবে, তখন সেটি হয়ে যাবে লেনদেন। তাহলে এখন পরিষ্কার হলো লেনদেন এবং ঘটনা। এখন লেনদেনে তাহলে বৈশিষ্ট্যগুলো কি হবে? ফিচার্স, হোয়াট আর দ্য ফিচার্স অফ দ্য ট্রানজ্যাকশন? ডেফিনিশন থেকে বোঝা যাচ্ছে লেনদেন এর দুটো পক্ষ থাকবে, একজন দেবে একজন নেবে। লেনদেন গিভার অ্যান্ড টেকার, অথবা ইনক্রিজ অর ডিক্রিজ, বাড়বে অথবা কমে, দুটো পক্ষ থাকবে। 2 নম্বর, এটা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হবে। 3 নম্বর, সংশ্লিষ্ট পক্ষের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে, কারো টাকা বেরিয়ে যাবে, কারো টাকা ঢুকবে। তাহলে এইগুলো ইম্পর্টেন্ট ফিচার্স। আরও আমরা বলতে পারি কোয়ালিটেটিভ চেঞ্জ, কোয়ালিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। কোয়ালিটি কীরকম চেঞ্জ হতে পারে? আরেকটা কোয়ান্টিটেটিভ চেঞ্জ। কোয়ালিটি কীরকম চেঞ্জ হতে পারে? কোয়ালিটি মানে আমার ক্যাশ ছিল 10,000 টাকা, আমি মেশিন কিনলাম 10,000 টাকা দিয়ে। তাহলে আমার কি হলো? টাকা বেরিয়ে গেল, অ্যাসেট এলো, মেশিন এলো। তাহলে নেচারটা চেঞ্জ হয়ে গেল,
তাহলে কোয়ালিটি চেঞ্জ হয়ে গেল। আমার অ্যাসেট যেটা, আমার ক্যাশ, লিকুইড ক্যাশ যেটা ছিল, তার পরিবর্তে আমি একটা মেশিন ক্রয় করলাম, কিনলাম। তাহলে কোয়ালিটি চেঞ্জ হয়ে গেল আমার অ্যাসেটটার। কোয়ান্টিটি চেঞ্জ। এবার কোয়ান্টিটি কেমন চেঞ্জ হতে পারে? কোয়ান্টিটেটিভ চেঞ্জ হতে পারে একটা লেনদেনের মাধ্যমে। যেমন আমি একটা মেশিন ইউজ করছি, 1 বছর বাদে আমি ডেপ্রিসিয়েশন চার্জ করলাম। ডেপ্রিসিয়েশন মানে অবচয়। তাহলে ক্ষয়ে যাচ্ছে মেশিনটা, অবচয়িত হলো, ডেপ্রিসিয়েটেড হয়ে গেল, ক্ষয়ে গেল মেশিনটা। তাহলে কি হলো? এটা কোয়ান্টিটিতে কমে গেল, কোয়ান্টিটি চেঞ্জ হলো। তাহলে লেনদেনের এতগুলো বৈশিষ্ট্য আমরা বলতে পারি। এবার লেনদেন কয় প্রকার হতে পারে? অন দ্য বেসিস অফ পেমেন্ট আমরা বলতে পারি ক্যাশ ট্রানজ্যাকশন, ক্রেডিট ট্রানজ্যাকশন, ধারে লেনদেন, নগদে লেনদেন। ধারে লেনদেন হচ্ছে যখন ট্রানজ্যাকশনটা ঘটছে তখন ইমিডিয়েট টাকার এফেক্টটা পড়ছে না, টাকা বেরিয়ে যাচ্ছে না, ক্রেডিট ট্রানজ্যাকশন। একইভাবে ক্যাশ ট্রানজ্যাকশন যখন অ্যাট দ্য টাইম অফ ডেলিভারি অফ মেটেরিয়াল ক্যাশ বেরিয়ে যাচ্ছে বা ক্যাশ আসছে, ক্যাশ ইনভলভ যেখানে, তাহলে সেটাকে আমরা বলছি ক্যাশ ট্রানজ্যাকশন। তাহলে আমরা ট্রানজ্যাকশন এবং ইভেন্ট আলোচনা করলাম। এখন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং সিস্টেমে আমরা কোনটাকে আইডেন্টিফাই করব? আমি বলেছি অ্যাকাউন্টিং, যার মাধ্যমে আমরা লেনদেনগুলোকে আইডেন্টিফাই করি এবং তার এফেক্ট দিতে থাকি অ্যাকাউন্টিংয়ে, ব্যবসাতে কি এফেক্ট পড়ছে। তাহলে কেবলমাত্র ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন বলতে হুইচ আর মেজারেবল ইন টার্মস অফ মানি অ্যান্ড ক্যান চেঞ্জ দ্য ফাইন্যান্সিয়াল কন্ডিশন অফ দ্য পার্টিজ। তাহলে এই দুটো কন্ডিশন যদি ফুলফিল করে কোনো একটা পার্টিকুলার ইভেন্ট, পার্টিকুলার ট্রানজ্যাকশন, তবে আমরা সেটাকে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে কনসিডার করব। তাহলে আমরা আইডেন্টিফাই করে ফেললাম। এবার রেকর্ড কথা বলছি। রেকর্ড করব কিভাবে? রেকর্ড আমরা করব আন্ডার ডবল এন্ট্রি সিস্টেম। সেটা টাটা বিড়লাই হোক বা ছোট আমার পাড়ার মুদিখানার দোকানই হোক। তাহলে সেখানে আমরা কি করব? অ্যাকাউন্টিংটা ফলো করব কোন বেসিসে? ডবল এন্ট্রি সিস্টেমে। ডবল এন্ট্রি সিস্টেম বলতে আমরা কি বুঝবো? যে প্রত্যেকটা লেনদেনকে আমরা অ্যানালাইজ করব, বিশ্লেষণ করব। লেনদেনের সংজ্ঞা দিতে গিয়েই বলেছি লেনদেনের দুটো দিক আছে। তাহলে ডবল এন্ট্রি সিস্টেমে তকরারি দাখিলা পদ্ধতিতে আমরা প্রতিটি লেনদেনকে বিশ্লেষণ করব এবং তার দুটো দিক যে আছে, টু আসপেক্ট যেটা আছে, সেগুলোকে আইডেন্টিফাই করব, করে আমরা একটা দিক ডেবিট করব এবং একটা দিক ক্রেডিট করব। তাহলে এই পদ্ধতিতে আমরা ডবল এন্ট্রি সিস্টেম ফলো করব, ইমপ্লিমেন্ট করব। আমাদের প্রথম স্টেপ আইডেন্টিফাই করতে হবে ট্রানজ্যাকশনটাকে অ্যানালাইজ করতে হবে ইন টু আসপেক্টস, এবং সেই দুটো দিককে আমরা একবার ডেবিট করব আর একটা ক্রেডিট করব সমমূল্যের। তাহলে ডেফিনিশন থেকে বোঝা যাচ্ছে ডবল এন্ট্রি সিস্টেমে দুটো দিক সমান হবে। এখন জার্নালাইজ করে ফেললাম। এখন জার্নালাইজটা এবার কিভাবে করব? আমি বললাম যে ডবল এন্ট্রি সিস্টেম ফলো করব। ডবল এন্ট্রি সিস্টেমে দুটো দিক আইডেন্টিফাই করব, করে একবার একটা দিকে ডেবিট করতে হবে আর একটা দিককে ক্রেডিট করতে হবে। এখন এই ডেবিট এবং ক্রেডিট কিভাবে করব? আমরা তো আইডেন্টিফাই করতেই পারি দুটো দিক আছে, কিন্তু তাদেরকে কিভাবে আইডেন্টিফাই করব, কিভাবে ডেবিট এবং ক্রেডিট হিসাবে দেখাবো, তার জন্য আমাদের গোল্ডেন রুল আছে।